ভাবুন তো, একটা পরমাণুর একেবারে কেন্দ্রে কী অসম্ভব শক্তি লুকিয়ে থাকতে পারে। আর এই শক্তি, সে কিন্তু দুই রকম চেহারায় আমাদের সামনে আসে। চলুন আজ আমরা পরমাণুর এই দুই রূপের ভেতরেই একবার ডুব দিয়ে দেখি। একদিকে দেখুন, মানুষের হাতে পড়লে এই শক্তি হয়ে ওঠে পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর এক অস্ত্র, একেবারে সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আবার ঠিক এর উল্টো দিকে প্রকৃতি যখন এই একই শক্তিকে কাজে লাগায়, তখন জন্ম নেয় আমাদের সূর্য, জন্ম নেয় অগণিত নক্ষত্র, যাদের আলোতেই আমরা বেঁচে আছি। আচ্ছা, তো চলুন এই দুই শক্তির মধ্যে প্রথমটা দিয়েই শুরু করা যাক, যেটা হলো নিউক্লিয়ার ফিশন, মানে পরমাণুকে ভেঙে শক্তি বের করার প্রক্রিয়া। ব্যাপারটা প্রথম নজরে আসে ১৯৩৯ সালে বিজ্ঞানী অটো হান আর স্ট্রাসম্যানের চোখে। সত্যি বলতে এটা অনেকটা জাদুর মতোই শোনায়। ভাবুন, ইউরেনিয়াম 235-এর মতো একটা বেশ ভারী নিউক্লিয়াসকে ছোট্ট একটা নিউট্রন দিয়ে যদি শুধু একটা ঠোকা দেওয়া যায়, তাহলেই সেটা দুটুকরো হয়ে ভেঙে যায়, আর ভাঙার সাথে সাথেই বেরিয়ে আসে ইমেন্স পরিমাণ শক্তি। এখন প্রশ্ন হলো, এই যে এত শক্তি, এটা আসছে কোথা থেকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলায় E=mc²। মানে পরমাণুটা ভাঙার পর তার ভরের খুব সামান্য একটা অংশ কোথায় যেন হারিয়ে যায়, আর সেই হারিয়ে যাওয়া ভরটুকুই আসলে বদলে গিয়ে বিশাল শক্তিতে পরিণত হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে পরমাণু ভাঙার খেলা, এটা একবার শুরু হলে কিন্তু সহজে থামে না, বরং এটা একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া তৈরি করতে পারে। ব্যাপারটা কিভাবে হয় দেখুন, একটা নিউট্রন গিয়ে একটা পরমাণুকে ভাঙল, আর সেখান থেকে বেরিয়ে এলো ধরুন আরও ৩টা নতুন নিউট্রন। ওই ৩টা নিউট্রন তখন গিয়ে আরও ৩টা পরমাণুকে ভাঙবে, ফলে এবার বেরোবে ৯টা নিউট্রন, আর ওই ৯টা থেকে ২৭টা। বুঝতেই পারছেন, পুরো ব্যাপারটা চোখের পলকে জ্যামিতিক হারে বাড়তে থাকে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে মূল ব্যাপারটা। এই চেন রিয়াকশনকে যদি আমরা কোনো বাধা না দিই, মানে এটাকে যদি নিজের মতো চলতে দেওয়া হয়, তাহলেই তৈরি হয় পারমাণবিক বোমার সেই বিধ্বংসী রূপ। কিন্তু যদি এই একই বিক্রিয়াকে খুব সাবধানে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভেতরে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সেই শক্তিকেই কিন্তু আমরা বিদ্যুৎ তৈরির মতো ভালো কাজেও লাগাতে পারি। এর বাস্তব ফলাফল তো আমরা ইতিহাসেই দেখেছি। অনিয়ন্ত্রিত রূপটার পরিণতি ছিল ১৯৪৫-এর হিরোশিমা আর নাগাসাকি। আবার নিয়ন্ত্রিত প্রক্রিয়াও কিন্তু ১০০% নিরাপদ নয়। চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটু ভুল হলেই সেখান থেকে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, যার ফল হতে পারে ক্যান্সার বা জেনেটিক রোগ। তো এতক্ষণ আমরা দেখলাম পরমাণু ভাঙার শক্তি। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক, অর্থাৎ পরমাণু জোড়া লাগানোর শক্তি। এই প্রক্রিয়াটার নাম হল নিউক্লিয়ার ফিউশন। এই আইডিয়াটা আসে ১৯৩৮ সালে বিজ্ঞানী ব্যাথে আর ভাইটসাকারের হাত ধরে। ফিউশন হল ফিশনের একেবারে উল্টো একটা ঘটনা। এখানে দুটো হালকা নিউক্লিয়াস, যেমন ধরুন হাইড্রোজেনের দুটো নিউক্লিয়াস, চম তাপ আর চাপে একসাথে মিশে গিয়ে একটা ভারী নিউক্লিয়াস মানে হেলিয়াম তৈরি করে। আর মজার ব্যাপার হলো, এখানেও সেই একই জাদু, হারিয়ে যাওয়া সামান্য ভর থেকেই জন্ম নেয় বিপুল পরিমাণ শক্তি। কিন্তু এই ফিউশন ঘটানো মুখে বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ দুটো পজিটিভ চার্জওয়ালা নিউক্লিয়াসকে একসাথে জুড়তে যে পরিমাণ তাপমাত্রার দরকার হয়, সেটা প্রায় ১ কোটি কেলভিন। ভাবা যায় কি অসামান্য তাপমাত্রা! আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এত প্রচণ্ড তাপ আর চাপ মহাবিশ্বের কোথায় পাওয়া সম্ভব? উত্তরটা কিন্তু প্রতিদিন সকালে আমাদের জানালায় উকি দেয়। হ্যাঁ, আমাদের সূর্য। সূর্য আর আকাশের কোটি কোটি নক্ষত্রের আলো আর তাপের আসল উৎসই হল এই নিউক্লিয়ার ফিউশন। আসলে প্রত্যেকটা নক্ষত্রের কেন্দ্রটা যেন একটা বিশাল পারমাণবিক চুল্লি। সেখানে অনবরত হাইড্রোজেন পরমাণু জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, আর এই প্রক্রিয়া থেকে যে শক্তিটা বেরিয়ে আসছে, সেটাই আলো আর তাপ হয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় আর আমাদের জীবনকে টিকিয়ে রাখে। এটাই হলো পরমাণু শক্তির সেই সৃষ্টিকারী, সেই সুন্দর রূপ। তো ফিউশন আর ফিউশন সম্পর্কে তো জানা হলো, চলুন সবটা আরেকবার গুছিয়ে নিতে এই দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করে ফেলি। তাহলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো? ফিশন মানে হলো ভাঙা,
একটা ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট হওয়া। আর এর জন্য দরকার শুধু একটা নিউট্রনের টোকা। এটা আমরা দেখি পারমাণবিক চুল্লিতে। আর ফিউশন মানে হলো জোড়া লাগা, দুটো হালকা নিউক্লিয়াস মিলে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করা। এর জন্য দরকার হয় অসম্ভব তাপ আর চাপ। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের সূর্য আর অন্য নক্ষত্রগুলো। তাহলে সব শেষে একটা ছোট্ট প্রশ্ন থাকল, আমাদের সূর্য আর অন্য নক্ষত্রদের শক্তির আসল উৎস কোনটা? পরমাণুকে ভাঙা নাকি জোড়া লাগানো? মানে নিউক্লিয়ার ফিশন নাকি নিউক্লিয়ার ফিউশন? এতক্ষণের আলোচনার পর আমি নিশ্চিত উত্তরটা সবার কাছে এখন জলের মতো পরিষ্কার। আর এই উত্তরটাই আমাদের মনে করিয়ে দেয় পরমাণুর শক্তি শুধু ধ্বংসের জন্য নয়, সৃষ্টির জন্যও হতে পারে।